নমস্কার। আজ আমরা একটু গভীরে যাব প্রাচীন বিশ্বের এক দারুণ ইন্টারেস্টিং নগর সভ্যতার খোঁজে। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতাও বলা হয়। হ্যাঁ, মেসোপটেমিয়া বা প্রাচীন মিশর এদের প্রায় সমসাময়িক, কিন্তু এর কিছু নিজস্ব বৈশিষ্ট্য ছিল, তাই না? একদম। বিশেষ করে ওদের ওই নগর পরিকল্পনা আর ওই যে রহস্যময় লিপি, সেটা তো কামালের। আমাদের হাতে যে সূত্র আছে, সিন্ধু সভ্যতা একটি সামগ্রিক চিত্র, সেখান থেকেই আমরা এর জরুরি দিকগুলো নিয়ে আজ কথা বলবো। ঠিক। চলুন শুরু করা যাক। ভাবতে অবাক লাগে, প্রায় নত ছিল। সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। আর এর বিস্তারও কিন্তু বিশাল ছিল। মানে আজকের পাকিস্তান আর উত্তর পশ্চিম ভারত জুড়ে সিন্ধু নদ আর তার শাখা প্রশাখার তীরে তীরে। হ্যাঁ, আচ্ছা, আমরা মূলত এর যে ম্যাচিওর ফেজ বা পূর্ণ বিকাশের সময়টা, মানে ধরুন ২৬০০ থেকে ১৯০০ খ্রিস্টপূর্বাব্দ, সেটার উপরেই জোর দেব। এই সভ্যতার কথা তো আমরা মূলত জানতে পারলাম হরপ্পা আবিষ্কারের পর, তাই না? ১৯২১ সালে। হ্যাঁ, হরপ্পা প্রথমে, তারপর ১৯২২-এ মোহেনজোদারো। মোহেনজোদারো, ওখানকার ওই বিশাল স্নানাগার, গ্রেট বাথ। হ্যাঁ, ওটা সম্ভবত কোনো ধর্মীয় বা আনুষ্ঠানিক স্নানের জন্য ব্যবহার হতো। বিরাট একটা ব্যাপার। আর লোথালে যে ডকইয়ার্ড বা জাহাজঘাট পাওয়া গেছে, ওটা তো আরও আশ্চর্য। ওটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ওটা সরাসরি প্রমাণ দেয় যে ওদের মেসোপটেমিয়ার সঙ্গে একটা বেশ ভালো সামুদ্রিক বাণিজ্য চলত। শুধু তাই নয়, ধরুন ধোলাভিরার জল সংরক্ষণ ব্যবস্থা বা কালীবঙ্গানের অগ্নিকুণ্ডগুলো, এগুলোও অসাধারণ। কিন্তু আমার কাছে সবচেয়ে অবাক লাগে ওদের শহর তৈরির পরিকল্পনাটা। নগর পরিকল্পনা। রাস্তাগুলো সব কেমন জ্যামিতিক নকশায়, মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, যাকে বলে গ্রিড প্যাটার্ন। একদম। আর বাড়ি থেকে নোংরা জল বের করার জন্য ঢাকার নর্দমা ৫,০০০ বছর আগে। ভাবা যায়, আজকের দিনে অনেক জায়গায় দেখি না আমরা। ঠিক। আর পোড়া ইটের ব্যবহারটাও লক্ষ্য করার মতো। শুধু ব্যবহার নয়, বিশাল এলাকা জুড়ে একই মাপের ইট পাওয়া গেছে। এটা কি ইঙ্গিত দেয়? হয়তো একটা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ছিল বা সাংস্কৃতিক ঐক্য। শহরগুলো তো শুনেছি দুটো ভাগে ভাগ করা থাকতো। হ্যাঁ, সাধারণত একটা উঁচু এলাকা বা দুর্গ, যাকে সিটাডেল বলে, সম্ভবত শাসকরা বা গুরুত্বপূর্ণ লোকজন থাকতেন। আর একটা নিচু এলাকা বা লোয়ার টাউন, সাধারণ মানুষের বসবাসের জন্য। বেশ গোছানো। এরকম একটা উন্নত জীবনযাত্রা চালাতে গেলে অর্থনীতিটাও নিশ্চয়ই বেশ মজবুত ছিল। অবশ্যই। কৃষি তো ছিলই। গম, বার্লি, তুলো এগুলো চাষ হতো। পশুপালনও করত। আর বাণিজ্য? বাণিজ্য খুব গুরুত্বপূর্ণ ছিল। দেশের ভেতরে যেমন চলত, তেমনি বাইরেও, বিশেষ করে মেসোপটেমিয়ার সাথে। হ্যাঁ, ওটা তো বলছিলেনই। ওদের সিলমোহর পাওয়া গেছে মেসোপটেমিয়ায় প্রচুর। হয়তো পুঁতি, দামি পাথর, সুতির কাপড় এসব রপ্তানি হতো। এই শিলমোহরগুলো তো সিন্ধু সভ্যতার একটা বড় পরিচয়, তাই না? স্টিয়েটাইট পাথরের উপর খোদাই করা জীবজন্তু আর ওই যে লেখাগুলো। ৪০০ থেকে ৬০০টা চিহ্ন আছে, চিত্রলিপি, কিন্তু মানেটা যে কি আজও কেউ জানে না। যদি এর পাঠোদ্ধার করা যেত কোনোদিন, তাহলে হয়তো এই সভ্যতা সম্পর্কে আমাদের ধারণাই পুরো পাল্টে যেত। আর শিল্পকলার কথা যদি বলি, মহেঞ্জোদারোর ওই ব্রোঞ্জের নৃত্যরতা নারী মূর্তি বা পুরোহিত রাজা, দারুণ উদাহরণ, খুবই পরিচিত। তাদের কারিগরি দক্ষতা আর শিল্পের বোধ দুটোই বোঝা যায় এগুলো থেকে। আচ্ছা, ওদের ধর্মবিশ্বাস নিয়ে কি জানা যায়? কোনো মন্দির তো তেমন পাওয়া যায়নি বললেন। হ্যাঁ, মানে বড় কোনো মন্দির বা উপাসনাস্থলে সেভাবে নিদর্শন মেলেনি, তবে প্রচুর পোড়ামাটির নারী মূর্তি পাওয়া গেছে। ওগুলো কি মাতৃকা দেবী? অনেকে তাই মনে করেন। মাতৃদেবীর পুজো হয়তো হতো। এছাড়া একটা সিলমোহরে একজন যোগীর মতো বসে থাকা মূর্তি আছে, ৩টে মুখ, চারপাশে পশু। হ্যাঁ হ্যাঁ, ওটাকে তো পশুপতি বা আদিশিব বলা হয়। ঠিক। অনেকে মনে করেন ওটা শিবের আদিরূপ। এছাড়া হয়তো প্রকৃতি, জল, উর্বরতার পুজো করত। ষাঁড় বা ওই যে ইউনিকর্নের মতো দেখতে প্রাণীটা সিলমোহরে দেখা যায়, ওগুলো হয়তো পবিত্র ছিল। এত উন্নত একটা সভ্যতা ১৯০০ খ্রিস্টপূর্বাব্দের পর আস্তে আস্তে মিলিয়ে গেল কেন? এটা নিয়েও তো অনেক কথা শোনা যায়। হ্যাঁ, কারণটা ঠিক কি সেটা নিয়ে বিতর্ক আছে। কোনো একটা কারণ হয়তো নয়। যেমন ধরুন জলবায়ু পরিবর্তন। হয়তো সিন্ধু বা তার উপনদীগুলো, যেমন ঘরঘরা হাকরা, শুকিয়ে গিয়েছিল বা গতিপথ বদলেছিল। আচ্ছা। আবার বড় বন্যা বা ভূমিকম্পের কথাও বলা হয়। বাণিজ্যে ভাটা পড়াও একটা কারণ হতে পারে। আর ওই আর্য আক্রমণের তত্ত্বটা? ওটা এখন আর তেমনভাবে ঐতিহাসিকরা মানেন না। মানে সেরকম জোরালো প্রমাণ পাওয়া যায়নি। মনে হয় পতনটা কোনো একটা ঘটনায় হয়নি,
বরং অনেকগুলো কারণ একসাথে কাজ করেছিল, আর ব্যাপারটা ঘটেছিল ধীরে ধীরে, কয়েকশো বছর ধরে। হঠাৎ করে সব শেষ হয়ে যায়নি। তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে নিই, মূল বিষয়গুলো কি দাঁড়ালো? প্রথমত, ওদের অসাধারণ নগর পরিকল্পনা আর নিকাশি ব্যবস্থা। হ্যাঁ। দ্বিতীয়ত, ওই রহস্যময় সিন্ধুলিপি, যার মানে আমরা জানি না। ঠিক। তৃতীয়ত, ধর্মবিশ্বাসের ক্ষেত্রে মাতৃকা দেবী বা আদি শিবের উপাসনার ইঙ্গিত। মন্দির পাওয়া যায়নি। চতুর্থত, স্টিয়েটাইটের তৈরি দারুণ সব সিলমোহর। পঞ্চমত, ওই বিখ্যাত শিল্পকর্মগুলো, ব্রোঞ্জের নৃত্যরতা নারী আর স্টিয়েটাইটের পুরোহিত রাজা। আর হ্যাঁ, মেসোপটেমিয়ার সাথে বাণিজ্য, যার প্রমাণ লোথালের ডকইয়ার্ড। আর অবশ্যই হরপ্পা ছিল প্রথম আবিষ্কৃত শহর, তাই এই নামেও সভ্যতাটা পরিচিত। এই সভ্যতা কি পরবর্তী ভারতীয় সংস্কৃতির উপর কোনো ছাপ রেখে গেছে? অবশ্যই। অনেক ঐতিহাসিক মনে করেন পরবর্তীকালে নগর পরিকল্পনা, ওজন বা মাপের ধারণা, স্বাস্থ্যবিধি এগুলোর ভিত্তি হয়তো এখানেই তৈরি হয়েছিল। এর অনেক সাংস্কৃতিক উপাদান, প্রতীক হয়তো পরেও টিকেছিল অন্য রূপে। কিন্তু ওই লিপির পাঠোদ্ধার না হওয়া পর্যন্ত অনেক কিছুই হয়তো আমাদের অনুমান হয়েই থেকে যাবে। ঠিক। সবশেষে একটা প্রশ্ন ভাবনার জন্য থাকলো তাহলে। বলুন। সিন্ধু সভ্যতার ওই যে এত উন্নত, এত আধুনিক নগর পরিকল্পনা, বিশেষ করে জল ব্যবস্থাপনার যে চিন্তাভাবনা ওদের ছিল, সেটা আজকের দিনের নগর জীবনেও কি আমাদের কোনোভাবে সাহায্য করতে পারে, নতুন করে ভাবাতে পারে?